শুনছেন কথা 472 নম্বর এপিসোড এবং আজকের এপিসোডে আপনারা শুনবেন 4টি ঘটনা। এই 4টি ঘটনায় আপনাদের অবাক করবে। শেষ ঘটনাটি আমার সব থেকে পছন্দের ঘটনা। শুনুন শেষ পর্যন্ত, বন্ধুদেরকে শোনান, পরিবারের সাথে শুনুন এবং আমাদেরকে ঘটনা পাঠান। আপনাদের ঘটনা না পেলে আমরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাব। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথা ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। শুরু হচ্ছে প্রেতকথা 472 নম্বর এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই নমস্কার বরদ্দা, আমি দার্জিলিং থেকে বলছি, নাম প্রকাশে অনিচ্ছুক। আশা করি ভালো আছো। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির সবাই ভালো আছে। লিখছেন এরপর প্রেতকথা এখন অবধি একটি ঘটনা মিস করেনি। অনেকদিন থেকে ভাবছিলাম যে একটি ঘটনা পাঠাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই আজ লিখতে বসলাম। ঘটনাটি আমার দাদুর সাথে ঘটা, যিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। ঘটনা বলার সুবিধার্থে আমি দাদুর ভাষায় বলছি। ঘটনাটি ঘটেছিল 2005 সালের জানুয়ারি নাগাদ। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার একটি পুরনো রাস্তায় রাতে লোডিং পাহাড়ি পথে যাত্রা শুরু করি। শীতের রাত, কুয়াশায় ঘেরা রাস্তা, চারিদিকে এতটাই নিরবতা ছিল যে ট্রাকের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমার বয়স তখন কম ছিল, অফুরন্ত সাহস, ভূত প্রেতের গল্প একদমই বিশ্বাস করতাম না। কিন্তু সেই রাতে একটি ভয়ানক ঘটনা আমার চির বিশ্বাস বদলে দেয়। রাত প্রায় 2টো। ট্রাকটি তখন এক বিপজ্জনক বাঁক পার হচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে সাদা পোশাকে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মহিলাটি হাত তুলে আমাকে থামানোর ইশারা করলেন। আমি প্রথমে ভাবলাম কোনো যাত্রীর হয়তো বিপদে পড়েছে, তাই ট্রাক থামানো। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কিভাবে এসেছেন? এত রাতে সাধারণত এখানে কেউ থাকে না। মহিলা বললেন, আমাকে দার্জিলিং পৌঁছে দিন, আমি বিপদে পড়েছি। আমি প্রথমে দ্বিধায় ছিলাম, কিন্তু মানুষ হিসেবে সাহায্যের হাত বাড়ানো আমার কর্তব্য মনে করলাম। মহিলাকে ট্রাকে তুললাম। মহিলা ট্রাকের পাশে বসে রইলেন, কিন্তু একদম চুপচাপ, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো কথা বললেন না, কেবল মাথা নাড়লেন। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ট্রাকের কেবিনের ভিতর অস্বাভাবিকভাবে ঠান্ডা বেড়ে গেছে। যদিও বাইরে শীত ছিল, কিন্তু কেবিনের ভিতর এমন ঠান্ডা আগে কখনো অনুভব করিনি। আমি মহিলার দিকে পেছন ফিরে তাকালাম। তখন আমার চোখ পড়ে মহিলার পায়ের দিকে। তার পা দুটো মাটিতে নেই, তার পা যেন শূন্যে ভাসছে। আমি ভয় পেয়ে গেলাম। ট্রাকটি থামানোর জন্য ব্রেক চাপলাম, কিন্তু ব্রেক কাজ করছিল না। ট্রাকটি যেন নিজে থেকেই চলতে শুরু করলো। মহিলা তখন ধীরে ধীরে আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, আমাকে ফিরিয়ে দাও যেখানে পেয়েছিলে। এই পথ আমার, অন্য কেউ এখানে চলতে পারে না। তার কণ্ঠ ছিল গভীর এবং ভয়ঙ্কর। আমি আতঙ্কে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমি শীতের মধ্যেও দরদরে ঘামছি। শির দাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেলেও পুরো মাথা থেকে ঘাম ঝরছে। কিছুক্ষণ পর হঠাৎ করে ট্রাকটি থেমে গেল। আমি তখনই দরজা খুলে বাইরে লাফ দিলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম মহিলা কোথাও নেই। আমি যেখানে তাকে তুলেছিলাম সেখানে ফিরে গেলাম। সেখানে একটি ছোট্ট পাথরের সমাধি দেখতে পেলাম। সমাধিতে লেখা ছিল, রূপা চক্রবর্তী, মৃত্যু 1995। এই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত। আমি বুঝতে পারলাম আমি সেই মহিলার আত্মাকে ট্রাকে তুলেছিলাম। তারপর অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছি, তবে রাতের ট্রিপগুলোতে সবসময় হেল্পারকে সাথে নিয়েছি। দিনের বেলায় এত নির্জন ছিল রাস্তাটি যে ঘটনাটি মনে পড়লে গা শিউরে ওঠে। আজও শিলিগুড়ি দার্জিলিং এর ওই রাস্তায় রাতের চালকেরা বলেন সেই মহিলাকে মাঝে মাঝেই নাকি দেখা যায়। আপনারা কি সাহস করবেন ওই পথে গভীর রাতে যাত্রা করতে? ঠিক মতো হয়তো লিখতে পারেন, ঘটনাটা সিলেক্ট হলে জানিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই
কত ঘটনা চারিদিকে যে ঘটে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ ঘটনাটি কিন্তু বহু জায়গায় বহু মানুষের সঙ্গে ঘটে থাকে। আমরা এমন বহু ইনস্টেন্সেস পাই। প্রেত কথার প্রথম ঘটনাটি যদি আপনারা শোনেন, একদম ফার্স্ট এপিসোড, তাহলে সেখানেও কিন্তু এমন একটি অদ্ভুত ঘটনা পাবেন। আর যদিও তখন আমাদের প্রেত কথা স্টাইল একদম অন্যরকম ছিল, আজকে এই ঘটনাটি শোনার পর আপনারা কিন্তু একবার ওই প্রথম এপিসোডটিও শুনতে পারেন, তাহলে বেশ ভালো লাগবে। চলে যাবো আজকে আমাদের দ্বিতীয় ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানে প্রিয় গৌরব, কেমন আছো? আশা করি তোমার পরিবারের সদস্যরা ভালো আছেন। আমি অনুরাগ। আমি ব্যারাকপুরের বাসিন্দা, কিন্তু বর্তমানে কাজের কারণে তামিলনাড়ুতে থাকি। আমি এর আগে হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করেছিলাম এবং ভেবেছিলাম ভৌতিক ঘটনাগুলির ভয়েস নোট পাঠাবো, কিন্তু তারপর সেগুলি লিখে পাঠানোর সিদ্ধান্ত নিই। ভবিষ্যতে আমি হয়তো ভয়েস নোট পাঠাতে পারি, কিন্তু আপাতত এভাবেই থাকুক। আমি প্রথম তোমাকে কয়েক মাস আগে একটি জনপ্রিয় বাংলা রিয়ালিটি শোতে দেখেছিলাম এবং ধীরে ধীরে তোমার শো সম্পর্কে জানতে পারি। আমি স্বীকার করতে বাধ্য, আমি তোমার শোয়ের একজন নির্ধারণ ভক্ত হয়ে উঠেছি তখন থেকে। থ্যাংক ইউ অনুরাগ, অনেক অনেক ধন্যবাদ এইভাবে শোকে সাপোর্ট করার জন্য, এইভাবে শোয়ের ব্যাপারে কথা বলার জন্য এবং আজকে ঘটনা পাঠানোর জন্য। আজকের এই ঘটনাটি আমি পড়ছি, দেখা যাক সকলের কেমন লাগে। আজকের ঘটনাটি আমার মায়ের সাথে ঘটেছিল তার বিবাহের পর। আমি এই সম্পর্কে জানতে পারি তখন যখন আমি হাই স্কুলে পড়তাম। এই পুরো ঘটনাটি আমি আমার মায়ের পক্ষ থেকে মায়ের হয়ে বলছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। গোপনীয়তা বজায় রাখার জন্য কিছু তথ্য বদলে দিচ্ছি, কিন্তু মূল ঘটনাটি একই রাখছি। তাহলে শুরু করি। ঘটনাটি 1990-এর দশকের শুরুর দিকে ঘটেছিল। আমার সোদপুরের একটি প্রখ্যাত পরিবারে বিয়ে হয়। আমার শ্বশুর শাশুড়ির পূর্বপুরুষের বাড়িটি প্রায় 200 বছরের পুরনো এবং আমি যখন বিয়ে করি তখন পরিবারে 25 জন সদস্য ছিল। বাড়ির ছোট বউ হওয়ার সুবাদে শ্বশুরবাড়ির লোকেরা যথেষ্ট চোখে চোখে রাখতো আমাকে। পুরনো উৎস এবং ইতিহাসের কারণে আমাদের বাড়িটি বেশ কিছু অস্বাভাবিক এবং অপ্রাকৃত ঘটনার কেন্দ্রবিন্দু ছিল, যা আমি তখনও জানতাম না। সহজে বুঝতে পারার জন্য আমি বাড়ির নকশা একটু ব্যাখ্যা করব। বাড়িটি দোতলা। যদিও তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল, তবে তার ব্যবহার ছিল কম। বাড়ির সব বউ বাচ্চারা সারাদিন নিচ তলায় কাটাতেন, কারণ রান্নাঘর এবং বাথরুম সবই নিচ তলায় ছিল। আমরা আমাদের নিজস্ব পুকুরে স্নান করতাম এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য একই সঙ্গে রান্না করতাম। সন্ধ্যাবেলায় যে যার কাজ সেরে উপরে উঠে যেত খাবার নিয়ে। বিয়ের বেশ কিছু মাস পরের ঘটনা। এরকমই এক শীতের সন্ধ্যায় আমি ধুলো হাতে দোতলায় উঠছি। এখানে বলে রাখা ভালো, সেই সময় আমার 3 জা উপরের তলায় থাকতেন, কিন্তু কিছু কারণবশত সেদিন উপর তলায় কেউ ছিল না। 3 জনেই বাইরে গেছিলেন। আমি যথারীতি ধুলো হাতে নিয়ে সিঁড়ি দিয়ে দেখাতে দেখাতে উঠি। সিঁড়ির মাঝখানের ধাপে যখন উঠলাম তখন দেখলাম খিড়কির দরজা দিয়ে আমার সিজোজা, যাকে আমি সেজদি বলে ডাকি, সে ঢুকলো এবং ঢুকে সোজা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে 1 পা 2 পা করে উঠে আসতে লাগলো। এখানে বলে রাখা ভালো, আগেকার দিনের বাড়িতে মূলত 2টি দরজা থাকতো। একটি সদর দরজা, মানে যেটাকে আমরা মেইন এন্ট্রান্স বলে থাকি, আর একটি খিড়কির দরজা, যেটি বাড়ির পিছন দিকে থাকতো। আমাদের দোতলায় ওঠা সিঁড়িটা ওই খিড়কি দরজার সামনে দিয়ে উঠেছে। এবার যথারীতি আমি সেজদিকে দেখে জিজ্ঞাসা করলাম, কি গো সেজদি, উপর তলায় কেউ নেই? লাইটটুকুও জ্বালিয়ে যাওনি? কি ব্যাপার, সবাই কোথায় ছিলে? দেখলাম সেজদি কোনো উত্তর দিল না। আমি 1-2 কদম সিঁড়ি দিয়ে উঠলাম। দেখলাম সেজদি আমার সঙ্গে সঙ্গে উঠল। আমি আবার জিজ্ঞাসা করলাম উপজালা করে, কি গো সেজদি, বাপের বাড়ি গিয়েছিলে? দেখলাম সেজদি ঘাড় নেড়ে উত্তর দিল। আমার কেমন যেন লাগলো, তবুও জিজ্ঞাসা করলাম, এই ফিরলে? আবারও দেখলাম একইভাবে মাথা নেড়ে সম্মতি জানালো সে। ইতিমধ্যে আমরা দোতলায় পৌঁছে যাই এবং আমি আগে এগিয়ে সোজাসুজি আমার এক জায়ের ঘরের দরজা খুলে লাইট জ্বালাই এবং ধুলো দেখাই। দেখে যেই মুহূর্তে পিছনে ঘুরি, তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নেই, আর সেজদির ঘরে একটি বড় তালা ঝুলছে। সেই মুহূর্তে আমার সাথে যা ঘটে গেল সেটার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না, আর এই অপ্রস্তুতির কারণে হয়তো কিভাবে আচরণ করবো তা বুঝতে পারি না।
কোনো দিকে না তাকিয়ে আমি সোজা সিঁড়ি দিয়ে নিচে নামি এবং নেমে নিজের শাশুড়ির ঘরে গিয়ে বসি। শাশুড়ি আমাকে এই মতো অবস্থায় দেখে বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন এবং সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কিরে, কাউকে দেখেছিস? আমি তখন কিছু বলার অবস্থায় ছিলাম না, শুধু মাথা নেড়ে জানালাম যে হ্যাঁ, ওপরে কেউ একজন আছে। এরপর আগামী 3 দিন বেশ জ্বর ছিল আমার। সুস্থ হয়ে ওঠার পর জানতে পারি আমার শাশুড়ির কাছে যে উনি আর কেউ নন, আমার শ্বশুরের বড় বৌদি, যাকে বাড়ির সবাই রাঙাদি বলে ডাকত। উনি বেশ কয়েক বছর আগে হারিয়ে যান এবং সম্ভবত ওনার অপঘাতে মৃত্যু হয়। যেহেতু আমার স্বামী ওই বাড়ির সবচেয়ে ছোট ছেলে আর আমার স্বামীর প্রজন্মের শেষ পুত্রবধূ আমি, তাই উনি আমাকে দেখতে এসেছিলেন। আর শুধু তাই নয়, উনি এর আগে ওনাকে বহুবার বহু মানুষকে এবং বহু অনুষ্ঠানে দেখা দিয়েছেন। হয়তো এটাই ওনার নিয়তি। বাড়ির বড় বউ মৃত্যুর পরেও নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে ভোলেনি। এই ঘটনার কয়েক মাস বাদে রাঙাদের শেষবারের মতন আমার শ্বশুর মশাইকে দেখা দেন এবং তারপরে আমার শ্বশুর মশাই রাঙাদের পিণ্ডদান করে আসতে বলেন, তার সন্তান অর্থাৎ আমার সে ভাসুরদের। এরপর আমি বা বাড়ির অন্য কেউই আর কোনোদিন রাঙাদিকে দেখিনি, কিন্তু আমরা এইটুকু জানি যে উনি যেখানেই থাকবেন আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এখন আমি ওই বাড়িতে থাকি না। স্বামীর চাকরি, ছেলের পড়াশোনার জন্য আমাকে ওই বাড়ি ছাড়তে হয়। এরপর বাড়িতে অনেকে মারা যান, পরিবারের সদস্যও কমে যায়, মেয়েদের বিয়ে হয়ে যায়, ছেলেরা চাকরি বাকরি নিয়ে বাড়ির বাইরে চলে যায়। তাই হয়তো সেই একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা কমে যায় এবং যে অনুভূতিটা থাকে ছিল সেটাও আর এখন পাওয়া যায় না। তবে যে কোনো অনুষ্ঠানে আমরা এখনো ওই এক জায়গায় সম্মিলিত হই। তো এই ছিল আমার ঘটনা গৌরব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাঠ করো। প্রেতকথা শ্রোতাদের শুনেও এই ঘটনাটি নির্বাচিত হলে আমি পরবর্তীকালে ঠাকুমার মুখে শোনা রাঙাদির সম্পর্কে আরো একটি ঘটনা পাঠাবো। এছাড়াও আরো অন্যান্য ঘটনা এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা আছে, যেটি আমি পরবর্তীতে পাঠাবো। ঘটনা নির্বাচিত হলে কোন পর্বে শোনানো হবে সেটি জানালে বাধিত থাকবো। ভালো থেকো, ভালো রেখো। তোমার প্রেত কথা এবং তার দর্শকদের জন্য অনেক শুভকামনা রইল। ইতি অনুরাগ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ থ্যাংকস আ লট অনুরাগ। এবং আমি চাই তুমি আরো অনেক ঘটনা পাঠাও। তোমার লেখার মধ্যে দিয়ে একটা আপন আপন ফিল পেলাম আমি, যে মানে তুমি প্রেত কথাকে ভালোবেসে যে লেখাটা লিখেছো, যখন আমি পড়ি তখন বুঝতে পারি এই ফিলিং গুলো। খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। আমার ভালোবাসা নিয়েও আমি চলে যাবো আজকে আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ হাই বরদ্দা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রঞ্জিতা, প্রেত কথা পরিবারের একজন নিয়মিত শ্রোতা। দাদা, আমি প্রেত কথা 30তম এপিসোড থেকে শুনছি। প্রতিটি এপিসোড আমার শোনা হয়ে গেছে। আজ আমি আমার বড় ননদের কাছ থেকে শোনা একটি ঘটনা বলবো। ওকে, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে মেইল করুন prettkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, সুপার ন্যাচারাল ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠাতে কিন্তু ভুলবেন না। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। আজ আমি আমার বড় ননদের কাছ থেকে শোনা একটি ঘটনা বলবো। আমি কলকাতার মেয়ে, বিয়ে হয়েছে আন্দামানে আমার শ্বশুর বাড়ি। কারণবশত আমি আমার শ্বশুর বাড়ির কোনো আইল্যান্ডের নাম শেয়ার করলাম না। বিয়ের পর আমি আমার হাজবেন্ডের সাথে পোর্ট প্লেয়ার থাকি। আমার হাজবেন্ডের কাজের সূত্রে মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যাই। বলে রাখি, আমার হাজবেন্ডরা 2 ভাই বোন। আমার ননদ বড় এবং হাজবেন্ড ছোট। আগের মাসে যখন আমরা বাড়ি গিয়েছিলাম তখন আমার ননদ এসেছিল। দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না। একদিন বিকালে গল্প করতে করতে আমি দিদি ভাইকে বলি, দিদি ভাই তুমি ভূত দেখেছ? দিদি ভাই বলে, না, কিন্তু শুনেছি। তখন আমি জানতে চাইলাম, কি শুনেছ দিদি ভাই? তখন দিদি ভাই বলতে লাগলো যে আমি যে মেডিকেল কলেজে কাজ করি ওখানে আমার এক কলিগের সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটা বলছে শোনো। এখানে বলে রাখি, আমার দিদি ভাই আর তার কলিগের নামটা গোপন করলাম, অন্য একটা নাম দিলাম বোঝানোর সুবিধার জন্য। আমি দিদি ভাইয়ের ভাষায় বলছি। আমি শিবানী, একটি সরকারি মেডিকেলের নার্স। আমার সাথে
আমার আরো একটি কলিগ আছে, তার নাম শম্পা। ও ডিভোর্স হয়ে গেছে। শম্পা ওর 9 বছরের ছেলেকে নিয়ে একা থাকে। একদিন আমি ডিউটিতে গেছি, দেখি আমার আগে শম্পা চলে এসেছে। আমি গিয়ে ওকে বলি গুড মর্নিং। তো আমার মর্নিং বলে, কিন্তু কোনো কথায় কোনো জোর নেই। তারপর আমি ওর দিকে তাকালে দেখলাম যে ওর গলায় আর গালে কিসের একটা যেন দাগ মনে হচ্ছে, যেন কেউ আঁচড়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে গলায় ওটা কিসের দাগ? তখনও বললো যে ওর ছেলে নাকি আঁচড়ে দিয়েছে। ওর সাথে সবসময় দেখা হতো না, কারণ ওর ডিউটি টাইম আর আমার ডিউটি টাইম এক ছিল না, মাঝে মাঝে এক টাইমে হতো। কিছুদিন পর আবার একই জিনিস খেয়াল করলাম, একই রকম দাগ। আরো দেখলাম ও কেমন যেন রোগা হয়ে গেছে। তবে এবার আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। তারপরের দিন শম্পা মেডিকেলে ফোন করে জানালো যে ও আজ ডিউটিতে আসতে পারবে না, ওর নাকি খুব শরীর খারাপ। আমি ডিউটিতে গিয়ে জানতে পারলাম যে ওর শরীর খারাপ। তারপর আমি ওকে ফোন করি, কিন্তু ফোনে পাই না। তাই আমি ঠিক করি কাল ডিউটিতে আসার আগে একবার ওর বাড়ি যাবো ওকে দেখতে। তো যাওয়া বাবা, তাই কাজ। পরের দিন আমি ডিউটি যাওয়ার আগে ওর বাড়ি গেলাম। গিয়ে দেখি ওর ঘরের দরজা বন্ধ। তারপর ওকে ডাকার পর ও দরজা খুললো, আর আমায় দেখে খুব চমকে গেল। বললো, শিবানী তুমি এখানে? আমি বললাম, তোর শরীর কেমন আছে এখন? আমি মেডিকেল থেকে জানতে পারলাম যে তোর নাকি খুব শরীর খারাপ, তাই দেখতে আসলাম। ও আমাকে ঘরে নিয়ে গিয়ে বসালো আর বললো, না না চা বানাই, একটু বস। তারপর চা খেতে খেতে বললাম যে তোর শরীর তো খুব খারাপ রে, চল মেডিকেলে চল, স্যারকে দেখাবি। শম্পা বলল, না স্যার কেন, কোনো ডাক্তারই আমরা ঠিক করতে পারবে না। আমি বললাম, কেন, তোর কি এমন রোগ হয়েছে যে কোনো ডাক্তার তোকে ঠিক করতে পারবে না? তখন ও চুপ করে থাকলো। আমি বারবার জিজ্ঞাসা করতে লাগলাম। অবশেষে শম্পা বলল, তুমি একটা কথা বললে তুই বিশ্বাস করবি না। আমি বললাম, কেন বিশ্বাস করবো না বল, বললে বিশ্বাস করবো। তখন ও বলল, তোর মনে আছে 1.5 বছর আগে তুই ছুটিতে মুম্বাই গেছিলিস? তখনকার ঘটনা। একদিন একটা পেশেন্ট এসেছিল, বিষ খাওয়া কেস। গার্লফ্রেন্ড চিট করে সুইসাইড করতে চেষ্টা করেছিল। ছেলেটির বয়স বেশি না, 27-28 হবে, তবে এত সুন্দর দেখতে ওকে, যেন যে কোনো মানুষের চোখ দেখলে মায়ায় পড়ে যাবে। আমি কেবল ডিউটিতে এসেছি, তখন শুনলাম যে এরকম একটা কেস এসেছে মেডিকেলে। খুব ছটফট করছিল। আমরা সবাই বলাবলি করছিলাম যে এত সুন্দর ছেলেটি এইভাবে নিজের জীবন নষ্ট করলো। বলতে বলতেই কিছুক্ষণ পর ছেলেটা মারা যায়, আর ওর বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। বডিটা সেদিন রাত্রিবেলা মেডিকেলে থাকে পোস্টমর্টমের জন্য। আমিও সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে বাড়ি চলে যাই সন্ধ্যাবেলায়, কিন্তু কেন জানি না বাড়ি গিয়েও ওই ছেলেটার কথা মনে পড়ছিল। ওর মুখটা কেন জানি না কিছুতেই ভুলতে পারছিলাম না। আমার খুব খারাপ লাগছিল। তারপর আমি রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ঠিক এমন ছিল যে ওই ছেলেটি আমার বলছে, তুমি কত ভালো, আমার কথা কত ভাবো, আমি মারা গেছি শুনে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু যাকে ভালোবেসেছিলাম সে আমার ছেড়ে অন্য কারোর সাথে চলে গেল। এই বলতে বলতে ছেলেটি খুব কাঁদছিল স্বপ্নে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এবার আমি খুব ভয় পাই। আমি দেখি যে আমি পুরো ঘেমে ভিজে গেছি। তখন বাজে রাত 1:30। খুব ভয় লাগতে শুরু করে। তখন ভাবলাম সারাদিন ওই ব্যাপারটা নিয়ে এত বেশি ভাবার কারণে হয়তো এই স্বপ্নটা দেখছি। তারপর আমার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সেদিনের পর থেকে প্রতিদিন ওই একই স্বপ্ন দেখি। আরো একটা জিনিস লক্ষ্য করি, আমার মতো আমার ছেলেও প্রতিদিন রাতে কিছু একটা দেখে ভয় পায় আর চেঁচায়। ওর কাছে যখন জানতে চাইলাম যে কি হয়েছে বাবা, তুই রাতে বাবা চেঁচাস কেন, ও তখন বলল, মা রোজ রাতে একটা পেট কাটা কপাল কাটা ভূত আমায় এসে বলে, তুই এখানে কি করিস, সরে যা সরে যা, আমি শোনো। এই কথা শুনে আমার খুব ভয় লাগতে শুরু করলো। দিন দিন আমার ছেলে রোগা হতে লাগলো, ঠিক করে খেতে পারে না, ঘুমোতে পারে না। তখন আমি ঠিক করলাম এখন তো স্কুল ছুটি আছে, আমি আমার বাপের বাড়ি দিয়ে আসবো। দেখলি পুরো ওখানে গিয়ে একটা অদ্ভুত পরিবর্তন খেয়াল করলাম আমার ছেলের মধ্যে। যে ছেলে ঠিক করে খেতে পারছিল না, ঘুমোতে পারছিল না,
সে আমার মায়ের কাছে গিয়ে দিব্যি সব করছে। তখন মনে মনে আমি নিশ্চিন্ত হলাম যে সব ঠিক হয়ে গেছে। আমিও 3 দিন পর বাড়ি চলে আসলাম, কারণ আমারও ছুটি শেষ। বাড়ি আসার পর আমি আর রাতে স্বপ্ন দেখি না। কিন্তু আরো একটা জিনিস ফলো করি, যে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি আমার গা হাত পা ভীষণ রকম ব্যথা হয়। আমি যেন রাতে কারোর সঙ্গে ইন্টিমেট হয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? তারপর থেকে প্রায় ঘটনা ঘটতে থাকে। আমি এত গুরুত্ব দিই না। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। ছেলেরও স্কুল শুরু হয়ে যায়। আমি ছেলেকে মায়ের কাছ থেকে বাড়ি নিয়ে আসি, এটা ভেবে যে এখন সব ঠিক হয়ে গেছে। আমি ওর আগের মতন কোনো স্বপ্ন দেখি না, ভয় পাই না। যেদিন আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি আসি সেদিন রাতে আমি আবার ওই ছেলেটাকে স্বপ্নে দেখি। ওই ছেলেটা যে বিষ খেয়ে মারা গেছিল, ও স্বপ্নে এসে আমাকে বলছে যে, শম্পা, তুমি কাজটা ঠিক করলে না। তুমি কেন তোমার ছেলেকে বাড়ি নিয়ে এসেছো? আমি এখন কি করে তোমার কাছে আসবো? তোমাকে ছাড়া আমি একা থাকতে পারছি না। তুমি ওকে আবার তোমার মায়ের কাছে রেখে আসো। ঠিক তারপরে আমার ছেলে আগের মতো চেঁচিয়ে উঠলো আর বলতে লাগলো, ছাড়ো ছাড়ো, আমার বাঁচাও, আমার মেরে দেবে। আমার ছেলের কান্না শুনে ঘুম ভেঙে যায়। তখন আমি ছেলেকে ঝাঁকিয়ে বলি, কি হলো, কান্না করছিস কেন? কাঁদিস না, আমি তো এখানে। তখনও কান্না থামিয়ে বলল, মা, ওই লোকটা আমার গলা চেপে বলছে আমাকে তোমার কাছ থেকে চলে যেতে, না হলে আমায় মেরে ফেলবে। আমার খুব ভয় লাগছে মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। বলতে বলতে খুব কান্না শুরু করলো। আমি এতক্ষণে সবটা বুঝতে পারলাম যে ঘটনাটা কি হচ্ছে। আমি আর দেরি না করে তার 2 দিন পর ছুটি নিয়ে ছেলেকে নিয়ে মায়ের কাছে চলে যাই আর মাকে সবটা খুলে বলি। মা তখন একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায় আমায়। তিনি সবটা শুনে বলেন, আমার উপরে ছেলেটার আত্মার নজর পড়েছে। উনি আমাকে একটা তাবিজ দেন আর একটু ঝেড়ে দেন। আরো বলেন যে কয়েক মাস পরে ওনার গুরুদেব আসবেন ওনার বাড়িতে, তখন যেন আমি ওনার গুরুদেবের সঙ্গে দেখা করি। আর আমি যেন এই তাবিজটা কখনো না খুলি, আর আমার ছেলেকে যেন আপাতত মায়ের কাছে রেখে যাই। আমি যেন আমার ছেলের সাথে না যাই। ওনার কথা মতো আমি আমার ছেলেকে মায়ের কাছে রেখে আসি। বাড়ি আসার পর 5 মাস মতো সব ঠিক ছিল। 5 মাস পর একদিন রাতে আমি অনুভব করি যে আমার গায়ের উপরে কিছু একটা আমার চেপে ধরেছে, কোন একটা অবয়ব। আমি এত চেষ্টা করছি তাও সরাতে পারছি না। তখন আমার মনে হচ্ছিল যে এটাই আমার শেষ রাত, আমি আর বাঁচবো না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজও বার করতে পারছিলাম না। মনে মনে শুধু আমার মহাদেবের নাম নিচ্ছিলাম। কিছুক্ষণ এরকম হওয়ার পর অনেক কষ্টে হাত বাড়িয়ে ফোনের টর্চটা জ্বালাই। তারপর আর ওই রাতে ঘুমোই না, ঘরে লাইট জ্বালিয়ে ফোনে হনুমান চল্লিশা চালিয়ে কাটাই। তারপর একদিন ফোনে সব কথা মাকে জানালে মা ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করে সবটা জানায়। তখন উনি জানায় তাবিজ যদি সাথে থাকে তাহলে এসব কিছু হওয়ার কথা নয়। তখন মা আমার ফোনে বলে যে তোর তাবিজ ঠিক আছে তো। তখন আমি খেয়াল করি আমার হাতে তাবিজটাই নেই। তারপর উনি বললেন, আমি আগেই বলেছিলাম তাবিজটা যেন না হারায়, এখন আমি আর কিছু করতে পারবো না। গুরুদেব আসবেন, তারপর যা হবার হবে। তারপর থেকে আমার সাথে প্রায় ওই ঘটনা ঘটে। মনে আছে শিবানী, তুই সেদিন মেডিকেলে বসে আমার জিজ্ঞাসা করছিলি যে আমার গলায় আর গালে কিসের দাগ? ওটা ওই শয়তানটার দেওয়া দাগ বলে খুব কান্না করতে লাগলো শম্পা। আমি শম্পাকে সান্ত্বনা দিয়ে মেডিকেলে চলে গেলাম। পরে ওর মুখ থেকে শুনেছিলাম যে গুরুদেবের সাথেও দেখা করতে গিয়েছিল, এবং উনি সব শুনে বললেন যেহেতু ওই ছেলেটি খুব কষ্ট পেয়ে মারা গেছে আর শম্পা ওকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে, আর শম্পার হালকা রাশি হওয়ার কারণে শম্পাকে পছন্দ করে সে এবং শম্পার সাথে থাকতে চায়। গুরুদেব এতটাও বলে শম্পাকে যে শম্পা যেন ওই ছেলেটার ঠিকানা জোগাড় করে ওর বাড়িতে যায়, গিয়ে যেন ওর পিণ্ড দান করার কথা বলে। তাই শম্পা বাড়ি এসে ওই ছেলেটার ঠিকানা জোগাড় করে ওর বাড়ি গিয়ে সবটা জানায় এবং পিণ্ড দান করার কথা বলে। শম্পা ওখানে গিয়ে জানতে পারে ওই ছেলেটি যার জন্য মারা গেছিল, মানে ওর গার্লফ্রেন্ড, ওই মেয়েটিও নাকি মারা গেছে সুইসাইড করে। কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল যে ওই ছেলেটিকে ছেড়ে দেওয়ার পর নিজের ইচ্ছায় অন্য কাউকে বিয়ে করার পর মেয়েটা বিয়ের 7 দিন পরই কেন ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করলো? তাহলে কেউ নিজের ইচ্ছা করে মরেনি? এই কারণ কেউ জানে না। সবাই বলে যে প্রদীপ মানে ওই ছেলেটা ওকে মেরে ফেলেছে। তোমাদের কি মনে হয়? দাদা, এই ছিল আমার শোনা একটি সত্য ভৌতিক ঘটনা। ভালো লাগলে প্লিজ কথা পরিবারের সাথে শেয়ার করো। ঘটনাটা বড় হয়ে গেল হয়তো, দাদা ভুল ত্রুটি ক্ষমার নজর দেখো। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে এপিসোড নাম্বার জানিও, আমরা অপেক্ষায় রইলাম। আর যদি ঘটনাটা ভালো লাগে তাহলে আমি আরো কিছু ঘটনা পাঠাবো।
শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত with গৌরব। বেশ একটা প্রতিহিংসা প্রতিশোধের ঘটনা ছিল। খুব সুন্দর, ভালো ঘটনা, বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চলে যাই ঘটনা 4-এ। লিখছেন, প্রচারযোগ্য মনে হলে প্রচার করতে পারো। অ্যাকচুয়ালি আই এম কনফিউজ, ছোট ঘটনা বাট আনকমন টাইপ। ওকে, আমরা আনকমন ঘটনা পছন্দ করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত with গৌরব। হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি সঙ্গীতা বলছি, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে। আমি প্রেতকথার খুব বড় ভক্ত। অনেকদিন ধরে প্রেত কথা শুনছি, প্রত্যেকটা ঘটনা দুর্দান্ত। তাই আজ সাহস করেই ঘটনা লিখতে বসলাম। ওকে সঙ্গীতা, আজকে এই ঘটনাটি শুনেছি আমার এক দাদুর কাছ থেকে। দাদু যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবেই লিখছি। ঘটনা যদি শোনানো হয় তাহলে একটু জানিও। ঘটনার সময়কাল 1980। গ্রামের অনেক বাড়িতেই তখনও বিদ্যুতের নাম গন্ধ ছিল না। আমাদের বাসস্থান তালবোনা গ্রামে। আমাদের গ্রামের শেষ প্রান্তে যে আমবাগান ছিল তার পশ্চিম দিকে শেষের গ্রাম হলো তালবোনা। ঘটনাটা সত্যি এবং নিজের চোখে দেখা হলেও আজও এই ঘটনা আমার কাছে একটা রহস্য হয়ে রয়ে গেছে। গ্রামে আমাদেরই এক প্রতিবেশীর একমাত্র আদুরে মেয়ে প্রতিমাকে নিয়ে এই ঘটনা। সে সময় প্রতিমার বয়স ছিল মাত্র 18। তখনকার দিনে এই বয়সের আগে গ্রামের অনেক মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু প্রতিমার বিয়েটা বেশ কিছুটা দেরিতেই হয়েছিল। মা বাবার একমাত্র আদরের ছিল বলে তারা প্রতিমার বিবাহ দেরিতে দিয়েছিল। প্রতিমার বিয়ে কার সঙ্গে হচ্ছিল আমরা জানতাম না। প্রতিমার বাবা সাধু সন্ত টাইপ মানুষ ছিলেন, একটু খেয়ালি প্রকৃতি। হঠাৎ তার এক পরিচিতের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। পাত্রের সম্পর্কে আমাদের কিছু জানা ছিল না। প্রতিমার বাবাকে আমরা ভয় মিশ্রিত শ্রদ্ধা করতাম, তাই জন্য কিছু জিজ্ঞাসাও করিনি। সাধু সন্ত মানুষ, কিছু জানতে চাইলে যদি আমার গোসা হয়। বিবাহের সময় রাত 9 ঘটিকায় ঠিক হয়। অন্ধকার পুরোপুরি নামতেই পাত্রপক্ষ এসে হাজির। বরের সাথে মাত্র 3 জন মানুষ। প্রথমজন প্রতিমার বাবা সেই পরিচিত মানুষ, মানে পাত্রের মামা। দ্বিতীয়জন পাত্রের বাবা, আর তৃতীয়জন পাত্রের মাস্তুতো ভাই। এত কম বরযাত্রী আসায় আমরা সবাই অবাক হলেও মুখে কিছু বললাম না। বিবাহের মুহূর্ত আসতেই পাত্রের চেহারা এবার আমরা সকলে দেখতে পেলাম, কিন্তু তার চেহারাটা কেন জানি না ঠিক সুবিধে ঠেকলো না। পাত্রের চোখগুলো একদম ঘোলাটে, অনেকটা মৃত মানুষের মতন। প্রথম দর্শনে আমাদের পাত্র পছন্দ হলো না, কিন্তু কিছু করার নেই। আমি ঠিক করলাম প্রতিমার বাবাকে এই ব্যাপারটা বলবো, কিন্তু আবার ভাবলাম পাছে তিনি যদি কিছু মনে করেন। তাই আর বেশি কথা বাড়ালাম না। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে নিজেরা চলে গেলাম, কিন্তু মনের মধ্যে একটা খটকা থেকেই গেল। পরদিন সকালে হইচই শুনে আমার ঘুম ভাঙল। প্রতিমার বাড়িতে প্রচন্ড গোলমালের আওয়াজ। এক দৌড়ে সেখানে হাজির হলাম। দেখলাম প্রতিমা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কয়েকজন তার মুখে জলের ছিটে দিচ্ছে, এবং জ্ঞান ফেরার পর আসল ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার হয়। যা শুনলাম তাতে আমাদের পিলে চমকে গেল। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। জানলাম প্রতিমার বাসর ঘরে যখন বর প্রবেশ করে তখন রাত অনেক। গ্রামের বাড়ি চারিদিকে ততক্ষণে নিশ্চুপ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর বাসর ঘরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছে। পাত্রের ঘোলাটে চোখ দুটো দেখেই ভয়ের একটা শিরশিরে অনুভূতি তাকে ঘিরে ধরে। আরো ভালো করে পাত্রের চেহারা দেখার আগে সে হ্যারিকেনের আলো এক ঝটকায় নিভিয়ে নিঃশব্দে প্রতিমার পাশে এসে বসে। প্রতিমার কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকে, তবুও কিছু করার নেই। এই ছেলেই এখন তার সবকিছু, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটা যখন তাকে জড়িয়ে ধরে তার হাতগুলো কেমন যেন অস্বাভাবিক লাগে। প্রতিমার গা শিরশির করে ওঠে। তার অস্বস্তিকর অনুভূতি নিয়ে পাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কও হলো, কিন্তু এরপরে প্রতিমার শরীরটা কেমন যেন অঞ্চল করে উঠল। সবশেষে ক্লান্ত প্রতিমা মরার মতো ঘুমোতে লাগলো। সকালে যখন তার ঘুম ভাঙে, পাশ ফিরতেই দেখে বিছানা খালি, স্বামী ঘরে নেই। বাইরে তখন প্রচন্ড গন্ডগোলের শব্দ।
প্রতিমার বাবা দরজা ধাক্কা দিচ্ছিল। দরজা খোলার পরে তিনি মেয়েকে জড়িয়ে বুকরে কেঁদে ওঠেন। তারপরের ঘটনা শুনে প্রতিমা পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। ঘটনা হলো, যার সঙ্গে প্রতিমার বিয়ে ঠিক হয়েছিল তারা নৌকো করে দুপুরে রওনা দিয়েছিল, কিন্তু যাত্রা পথে বিকেলে নৌকো ডুবিতে পাত্র তার 3 সাথী সহ সেখানেই জলে ডুবে মারা যায়। সন্ধ্যাবেলা তাদের লাশগুলো ভেসে ওঠে নদীতে। গ্রামের প্রভাত মাঝি তাদের বিকৃত লাশগুলো নদীর পাড়ে নিয়ে আসে। আরো অবাক করা ঘটনা হলো, প্রতিমা পরবর্তীতে গর্ভবতী হয় এবং তার এক পুত্র সন্তান হয়। কিন্তু অবাক করার মতন ব্যাপার হলো, সে সন্তানের চেহারা অবিকল তার বাবারই মতন, চোখগুলো ঘোলাটে আর হাত পা দুটো অস্বাভাবিক। আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, একটা রহস্য আমার কাছে এখনো পরিষ্কার না। পাত্র এবং তার 3 সাথী যদি বিবাহের আগে মারা যায়, তাহলে প্রতিমার বিবাহ আর বাসর কার সাথে হলো? পাত্র মৃত হলে প্রতিমাকে গর্ভবতী করলো কে আর কিভাবে? দাদু আবার একটু থেমে ফের বললেন, প্রতিমার বাসর এমন এক কামুক প্রেতের সাথে হয়েছিল যে মানুষ হত্যা করে তার রূপ নিয়ে বিবাহ করে। বিবাহের পর সেই প্রেত শারীরিক সম্পর্কের মাধ্যমে তার বংশধরকে মনুষ্য জগতে আনতে সক্ষম হয়, কারণ সে কোনো মাধ্যম ছাড়া নিজের বংশধরকে এ জগতে আনতে পারবে না। প্রতিমার গর্ভে যে পুত্র সন্তান এসেছিল সে কেউ নয়, সাক্ষাৎ শয়তানের বংশধর, এবং সে এখনো আছে। দাদুর মুখে উত্তর শুনে আমি অবাক হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলাম। এরকম যে হয় সেটা আমার কল্পনার বাইরে ছিল, একদম অবিশ্বাস্য। লেখায় ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো। ঘটনা যদি ভালো লাগে সিলেক্ট করা হয় তাহলে তোমার মন্ত্রমুগ্ধ গলায় শুনলে খুবই খুশি হব। শুক্রবার এবং রবিবারের রাত মানেই এই ঘটনাটা আমার খুব ভালো লাগলো, অসাধারণ একটি ঘটনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কিছু বলার থাকলে ঘটনাটি নিয়ে কমেন্ট সেকশনে বলতে পারো। আজকের মতো এপিসোড এখানে শেষ করবো। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে সাউন্ডে সঙ্গতি গ্রাফিক্সে অনেকের প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইয়ে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।